বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে, সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে। আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান, আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে নাই, সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে। দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে, না আমাদের অধিকার নিয়ে কথা বলবে, এখন অব্দি স্পষ্ট ভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই। এখানে আমরা যতবার আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল। সেই জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই। এবং সেই থেকে এই পর্যন্ত, আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক, এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক। আমার লজ্জা করে কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে। এরা যারা এখন নির্বাচন চাচ্ছে, আমি লিসার একটা ফেসবুক পোস্টে একটা লাইক দেওয়ার ক্ষমতা যেই এলাকাবাসীর ছিল না, সেই এলাকাবাসী ইন্দুরের গর্ত থেকে বিড়ালের বেশি বাইর হয়ে এখন বাঘের মতন গর্জন দেয়। আমি তাদেরকে বলতে চাচ্ছি, এর আগেও আমি কয়েকটা মিডিয়াতে বলছি যে আমরা এখন ভিক্ষুকের মতন রাস্তায় রাস্তায় আমার ভাইয়েরা প্রতিনিয়ত জুলাই সনদের জন্য, অধিকারের জন্য লড়াই করছে। কেন ভাই? আমাদের রক্তের কি এক একজনের রক্তের কি এক এক রকমের মূল্য? যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই, আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন। রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয়, তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব। আর 2024-এর জুলাইয়ের চেয়ে 2025-এ যদি জুলাই সংগঠিত হয়, সেটা অনেক ভয়ঙ্কর হবে। আমরা প্রত্যেকটা বুলেট আর আমরা প্রত্যেকজন জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি। আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা বাঁচতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই। যদি 1 ঘন্টা বাঁচবো, 10 বছর কারো পা চেটে বাঁচার ইচ্ছে আমাদের নেই। আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, তো বীরের বেশে। আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে, আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই। কিন্তু যারা এখন গোলামি করতেছে, পা চাটতেছে, নির্বাচন করে মরে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে হত্যাকাণ্ড, গুম খুনগুলোর বিচার না হবে এবং জুলাই স্বীকৃতি না পাবো। আমরা আপনাদের পাশে আমরা আছি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি তারা একাই যথেষ্ট। আমরা এর আগে কয়েকটা কর্মসূচি দিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে, অমুক মাসের মধ্যে আমাদের যে কোনো স্বীকৃতি অথবা জুলাই সনদ দিবে, কিন্তু এখন অবধি তারা সেটা দিতে পারে নাই। কেন? তারা কেন মিথ্যে কথা বলে বুঝলাম না। আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত শহীদ পরিবারের যেই দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশ্যে পূরণ না হয়, তাহলে আমরা আবার সেই জুলাই সংগঠিত করার জন্য রাস্তায় নামবো এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ আমাদের দাবি এবং জুলাই স্বীকৃতি আমরা না পাবো। এবং এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের কালো হাতগুলো আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামকে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, তাই কারণ আমাদেরকে কথা বলার সুযোগ কেউ দিচ্ছে না। আমরা যে আমাদের মনের ভাবটা প্রকাশ করব, সেই মাধ্যমটাই পাচ্ছি না, যে কাকে বলবো আমাদের কথাগুলো। আমাদের ভিতরে অনেক কষ্ট। আমি 19 জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়েছি। আমার মাথার এই সাইড থেকে গুলিটা চলে গেছে, ভিতরে ঢুকে নাই। আর আমার এই হাতের সমস্ত রগগুলো কাটা, এরকম আমার পুরো শরীর জখম। আমি আলহামদুলিল্লাহ এখন অবধি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার এমন আহত ভাইরা আছে যাদেরকে দেখলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকবার। আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি। আমার লজ্জা করে যে আমরা বাঙালি জাতি পরিচয় দিতে, যেখানে আমি বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করব, সেখানে আমি লজ্জা পাই এখন। কারণ এত ত্যাগ স্বীকার করার পরেও আমি একজন মেয়ে এবং আমার ভাই বোন সকলে মিলে
আমি জানি না ওই সমস্ত মানুষগুলোর কাছে মানে মৃত্যু অথবা স্বাধীনতা মানে এটা কোন ধরনের বিষয়, ওরা কি মনে করে আমি সেটা জানি না। তবে একটা ভাইকে যখন কোলে মানে হাতের উপরে মারা যায়, একটা ভাই যখন শহীদ হয় তখন কেমন লাগে সেটা আমার আহত যারা রাস্তায় ছিল তারাই জানে। যারা ওই ঘরের ভিতরে টেলিফোনে অথবা মোবাইলে ভিডিও দেখছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং উপলব্ধিও করতে পারবে না। মোহাম্মদ রেজাউল করিম, আমি শহীদ রফিকুল ইসলামের ভাই। তো আমার শহীদ রফিকুল ইসলাম ফেনী জেলার যাত্রাবাড়িতে 19 জুলাই সে শহীদ হয় ছাত্র আন্দোলনের মাধ্যমে। তো অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা তার লাশটা খুঁজে পাচ্ছিলাম না। এই লাশটা খোঁজার জন্য বেশ পুলিশ এবং জিটির মাধ্যমে এবং তদন্তের মাধ্যমে ডিবি পুলিশের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করছি, কেউ লাশটা খুঁজে দেওয়ার সন্ধান দিতে পারে নাই। যাই হোক, পরবর্তীতে আমরা গত 8 মাস হয়, 8 মাস পরে আমি আমার লাশের সন্ধান পেয়েছি আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে। মানে একটা বিষয় হচ্ছে, আমার এই লাশের সব তথ্য আছে, ছবি আছে, তাকে কবর দিয়েছে, সব তথ্য আছে, অথচ লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অনেক লাশ, আর এছাড়া তো এখন অনেক লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা লাশ খুঁজে পাওয়ার পরে সর্বশেষ আমাদের আবার ডিএনএ পরীক্ষা হয়েছে লাশ শনাক্ত করার জন্য। ওকে, ফাইন। তো ডিএনএ পরীক্ষা করার পরেও আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, আমার ফাইলটা আমি এমআইএস করতে পারিনি। গ্যাজেট তো হলো দ্বিতীয় স্টেপ। এমআইএস করার জন্য ডিসি অফিস, এই অফিস, তারপরে যে জুলাই ফাউন্ডেশন অফিস, সর্বশেষ ঢাকা ডিসি অফিসে জমা দিয়েছি, এখনো পর্যন্ত এমআইএসটা করতে পারিনি। মানে দুঃখ হলো, প্রত্যেকটা চেয়ারেই মানে ভোগান্তির শেষ নাই। একজন শহীদ হয়েছে, তার পরিবার থেকে একজন শহীদ চলে গেছে, তার দুঃখে কষ্টের যন্ত্রণা শেষ করতে না পারে, অথচ তাদের পিছনে এখনো ঘোরাঘুরি করতে হচ্ছে। আসলে শহীদ পরিবারের যে বিষয়টা, এটা ভিতরে ভিতরে অনেকেই এটা আসলে নেগেটিভ পর্যায়ে দেখতেছে, কারণ এটা একটা দলীয়ভাবে চলে গেছে। যদি আমরা মনে করি ফেসিস্ট সরকার একটা চলে গেছে এই দেশ থেকে, এর চেয়ে বড় ফেসিস্ট দাঁড়িয়ে আছে আমাদের পাশে আরো। সুতরাং এই সময়, এই অবস্থায় এখনই সময় জুলাই সনদটা সহ আমাদের জন্য স্বীকৃতি দেওয়া হোক। এবং আমি যা দেখতেছি এই পর্যন্ত শুরু থেকে জামাতে ইসলামের পাশে ইনশাল্লাহ ওনারা সবসময় সব বিষয় পাশে রাখছে। যতবার ওনাদের অনুষ্ঠানে আসছি এবং ওনাদের অনুদানটা পেয়েছি সব, এবং দেখাশোনা এবং খোঁজখবর সবসময় ফোনে নিচ্ছে, এবং আজকে এই পর্যন্ত ওনারা অনেক সহযোগিতা করছে। সুতরাং আমরা চাই এই দেশে জামাতে ইসলাম কায়েম হোক, নাকি? ইনশাআল্লাহ। জামাতে ইসলাম হচ্ছে একটা ব্র্যান্ড। কোরআন কি একটা ব্র্যান্ড? এই কোরআন ব্র্যান্ডের মধ্যে দলীয় রাজনীতি একটা, জামাতে ইসলাম একটা ব্র্যান্ড। ইনশাআল্লাহ যদি আপনারা সুখে শান্তিতে বসবাস করতে চান, ভালো থাকতে চান, ইনশাআল্লাহ এই দেশকে আমরা জামাতে ইসলাম দেশকে চাই, ইনশাআল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ। তো আমি আমার এমআইএসটা এবং গ্যাজেটের বিষয়, আমার শহীদ রফিকুল ইসলামের এই বিষয়ে আমরা সবার কাছে সহযোগিতা পাই। যদি কেউ কারো এই বিষয়ে একটু দ্রুত সহযোগিতা করতে পারেন, আমি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের, যারা আহত এবং শহীদ পরিবার নিয়ে এত সুন্দর একটা আয়োজন করেছে। আসলে আমি এখানে আসছি জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু কথা বলার জন্য, তাদের কিছু সমস্যা তুলে ধরার জন্য। এখন আমরা যারা এখানে আছি সবাই ভাবতেছে যে আসলে আমরা সুস্থ আছি। এখনো এখানে অনেক আহত আছে যাদের চোখে সমস্যা, যারা এখনো পায়ে সমস্যা, হাঁটতে পারে না। এখানে একটা ছেলে আছে, ওর নাম হলো সুজন। ওর কলিজার 50% কেটে রাখা হয়েছে। ওই ছেলেটা পরবর্তীতে এখনো আছে, চিকিৎসা পাচ্ছে না, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এরকম। এমনকি আপনাদের আর্থিক সহায়তার বিষয়টা একটু বলি। জুলাই ফাউন্ডেশন, আপনারা জানেন আমাদের আর্থিক সহায়তার জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, এখানে 30% লোক এ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছে, আর বাকি 70% এখনো সহায়তা পায় নাই। এবং আমরা 64 জেলায় আহতদের আমাদের গ্রুপ আছে এবং আহতদের নিয়ে আমরা কাজ করি। কিন্তু এখানে কিছু ঢাকায় যারা আছে, কিছু মানুষ সহায়তা পেয়েছে, তারা এখনো তালিকাভুক্তই হতে পারে নাই, কোনো সহায়তাই পায় নাই। এবং এখনো জানেই না, যা এমন আছে যে তার চোখে একটা চোখ নাই, চোখের সমস্যা, সে দেখে না, 2 চোখে দেখে না, কিন্তু তাদের পাশে কেউ নাই, তাদের সাথে কথা বলার কেউ নাই। এখন সবাই দল গোছানোর দায়িত্বে আছে, এখন সবাই দল গোছায়। এখন আমাদের যারা জুলাই যোদ্ধা,
আমরা যারা জুলাই যোদ্ধা আমাদের খবর নেওয়ার কেউ নাই। বিশেষ করে আপনারা এখানে যারা আছেন হয়তোবা তারা ভাবতেছেন যে এখানে সুস্থ, কিন্তু আপনারা তৃণমূলে যান, দেখবেন যে কত সমস্যা। আমরা এদেরকে নিয়ে কাজ করি, আমরা জানি যে কত সমস্যা। এখন অমুক দল ভাবে আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আরে আমাদের ক্রেডিট। আর ভাই কই ছিলেন আপনারা? কোথায় ছিলেন জুলাই আন্দোলনের সময়? কই ছিলেন? কেউ ছিল না। আমার এই ফোনে হাজারো ডকুমেন্ট আছে 19শে জুলাই, হাজারো ডকুমেন্ট। আমি ডকুমেন্টারি নিয়ে কাজ করেছি, এমনকি বহুত নেতাদের কাছে ডকুমেন্টারি নিয়ে গেছি 19শে জুলাইয়ের পরে। ভাই এখন যারা মহাসচিব পাবে যে এইটা একটু দেখান, মানুষকে জানান যে এত মানুষকে গুলি করা হয়েছে, অন্ততপক্ষে কোনো মা জানুক, কোনো পিতা জানুক, কোনো ভাই জানুক যে না এতগুলা মানুষ শহীদ হয়েছে। কেউ যায় নাই। বড় বড় নেতাদের কাছে গেছি যে একটু দেখান, মিডিয়াতে দেখান, যাতে ফেসিবাদের পতন হয়। কিন্তু তারা আমাকে বলছে এগুলো ফোনে রাখো না, তোমাকে গুলি করে মেরে ফেলা হবে। এখন তারা ক্রেডিট নেয়, এখন তাদের ক্রেডিট। আমরা কারা? আমরা কারা? আমাদের এখন কোনো মূল্য নাই। এই জন্যই আপনাদেরকে বলি যে ক্রেডিট নিয়েন না, মাঠে ছিলেন না, আমরা জানি আপনারা কি করছেন। এখন তারা নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে। আরে ভাই নির্বাচন রোড ম্যাপ চাচ্ছেন, আমাদের বিচারের রোড ম্যাপ দেন, বিচারের রোড ম্যাপ দেন। আমরা কি বিচার চাই? আমরা একটা বিচার থাকা বাকি থাকা অবস্থায় নির্বাচনে মানি না। আগে আমাদের বিচার, তারপরে আমাদের সংস্কার, তারপরে হলো নির্বাচন। তারপরে আমি একটু আমার জুলাই যোদ্ধা যারা আছে সবাইয়ের উদ্দেশ্যে লাস্টে একটা কথা বলতে চাই। ভাই আপনারা 500, 1000, 5000 টাকার জন্য কোন দলের কাছে বিক্রি হয়ে যায় না। আপনারা আপনাদের রক্তের সাথে বেইমানি করেন না, দেশের সাথে বেইমানি করেন না। আপনাদের ভালোর জন্য এখন 5000 টাকার জন্য আপনি বিক্রি হয়ে যাবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ পড়ে আছে। ফেসিবাদ ফিরে আসলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন না। অতএব আপনাদেরকে শক্ত হতে হবে, আপনাদেরকে এক থাকতে হবে, আপনাদেরকে এক থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। প্রয়োজনে আপনাদেরকে মাঠে নামতে হবে। মাঠে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? ওই আমার ভাইয়ের রক্ত, ওই আমার ভাইয়ের রক্ত, ওই আবু সাইদ মুক্ত। সর্বোপরি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে এবং আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে যতটুকু জানতে পেরেছি। এবং তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব যে আপনারা আমাদের সাথে যেভাবে আছেন বা ওতপ্রোতভাবে জড়িত, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 100 বছর পর বা 50 বছর পরে একটা গণঅভ্যুত্থান হয়। আপনারা জানছেন যে 52 সালের ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, আমাদের 24-এরও গণঅভ্যুত্থান। এই জুলাই গণঅভ্যুত্থান বিপ্লবটা এমনি এমনি আসে নাই। 17 বছরের ফ্যাসিস্টের প্রতিরোধী দেয়ালকে আমরা 36 দিনে ভেঙে দিয়েছি। সুতরাং আপনারা এখন মঞ্চে বড় বড় কথা বলছেন, তখন কোথায় ছিলেন? 18 তারিখে রাত্র 9:30 যাত্রাবাড়ি ফ্লাইওভারের সামনে আমরা সিদ্ধান্ত নেই যে যাত্রাবাড়ি সিসিটিভি ক্যামেরাগুলো কাজলা থেকে থানা পর্যন্ত ভাঙবো, কিন্তু তখন তো কাউকে পাই নেই। 9:30 আমরা প্রায় 25 থেকে 30 জন একত্র হয়ে আপনার যাত্রাবাড়ি আরোদের খাট ঠেকিয়ে থানা পর্যন্ত সিসি ক্যামেরা ভেঙে দেয়। পুলিশ পিছনে হটতে বাধ্য হয়েছে, যত গুলি খাটের উপর পড়েছিল। আমরা ভাঙার পরে আমাদেরকে দুদিক থেকে ব্যারিকেড দেয়, তখন আমরা আরোদের ভিতর চলে যাই। বৃষ্টির মতো তখন গুলি বর্ষণ করছিল। ওই রাত্রেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে 19 তারিখে থানা দখল করব, কিন্তু 19 তারিখে সকালবেলা 11:30টার দিকে আমি গুলিবিদ্ধ হই। কিন্তু গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকি নাই। তা আমাদের ভিতরে একটা ইচ্ছা ছিল এই বাংলাদেশকে আমরা স্বাধীন করব এবং
এই ফ্যাসিস্টের স্বৈরাচার মুক্ত করি একটা স্বাধীন বাংলাদেশ আগামীর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা কাজ করব। 19 তারিখে গুলি খাওয়ার পরে প্রায় আধা কিলোমিটার আমার দৌড়িতে হয়েছিল, চায়না বুলেট সামনে থেকে লেগেছিল, কারণ আমরা পিছনে হটি নাই, গুলি সামনে থেকে লাগছে, আমরা পালিয়ে যাই নাই। আমরা সেই জাতি, বাঙালি জাতি, বাঙালি মুসলিম জাতি, আমরা কখনো অন্যায় সহ্য করি না। যখন ফ্যাসিস্টের জন্ম হয় তখন সর্বসাধারণ জনতা প্রতিরোধ গড়ে তোলে, এটা বারবার প্রমাণিত। তা আমি বলবো, নতুন যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যারা পুরান ঢাকায় সোহাগকে নির্মমভাবে জাহিলিয়াতের যুগের মতো পাথর দিয়ে, ইট দিয়ে নির্মমভাবে নির্যাতন করে মারছে, তাদেরকে বলবো, এই চাঁদাবাজিদেরকে বলবো, আপনারা যদি স্বৈরাচার হাসিনা থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনাদের আর জীবনে শিক্ষা হবে না। আপনারা শিক্ষা নেন যে হাসিনার কিভাবে পতন হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস নির্মম সত্য প্রকাশ করে, 50 বছর পরে হয় ইতিহাস ফিরে আসে। সুতরাং আপনারা নির্বাচন করছেন, আমাদের নির্বাচন তখনই হবে, জুলাই ঘোষণাপত্র হবে, সাংবিধানিক ভাবে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। আমাদেরকে একটা দল বলছে যে সংবিধান ভাবে লিখিত দেওয়া যাবে না, ঘোষণা হবে, লিখিত দেওয়া যাবে না। তো এই কাগজ দিয়ে আমরা কি করব? কাগজ ছুঁড়ে ফেলবো। আমাদেরকে সংবিধানে লিখিত দিতে হবে। সর্বসাধারণ একটা গণঅভ্যুত্থানে শ্রমিক জনতা সহকারে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে, সবাইকে নিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং আমাদের দাবি, এই জুলাই মাসেই আমাদের সংস্কার কমিশন সংস্কার দিকে আগাতে হবে এবং আমাদের ঘোষণাপত্র দিতে হবে। তাই সবার কাছে দাবি, আপনাদেরকে মাঠে নামতে হবে, কারণ রক্ত যখন দিয়েছি, রক্ত যদি আরো দিতে হয়, তবুও জুলাই গণঅভ্যুত্থানে আমরা স্বীকৃতি নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যে সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নুর আলম। আমি 18 জুলাই যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হই সন্ধ্যা 7টার দিকে। 18 তারিখে আমরা সবাই জানি 18-19 কি অবস্থা ছিল বাংলাদেশের যাত্রাবাড়ি এলাকা, সাইনবোর্ড, চিটাগাং রোড, নারায়ণগঞ্জ, অনেক ভয়াবহ অবস্থা ছিল। তার ভিতরেও আমরা পুলিশ, বিজেপি, ছাত্রলীগ, যুবলীগ তাদের সাথে সংঘর্ষ করে দিন পেরিয়ে রাতে যে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে আমি আর ওই আন্দোলনে সম্পৃক্ত থাকতে পারিনি। আমার 2টা চোখই তখন ছিটাগুলি যেটা হয় 5টা 2 চোখে ভিতরে ঢুকে যায়, কিন্তু আমার 2 চোখে এক চোখ কোনো রকম আছে 12% ডান চোখ, কিন্তু বাম চোখ একবারই ব্যান্ড হয়ে যায়, ড্যামেজ। আমি এই অবস্থায় 18 জুলাই থেকে ঢাকা মেডিকেলে যখন আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, তখন 21শে জুলাই আমাদেরকে ছাত্রলীগ, যুবলীগের পোলাপাইন ঢুকে আমাদেরকে মারধর করছিল। সেখান থেকে বেরিয়ে আমরা যখন 22শে জুলাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, বলছিলাম যে ডাক্তারদেরকে, স্যার আমাদেরকে রিলিজ দিয়ে দেন, আমরা বাসায় চলে যাই। বলছে তোমাদেরকে যেতে দেওয়া যাবে না, আমাদের উপর থেকে নির্দেশ আসছে। তখন তারা আমাদেরকে কিন্তু যেতে দেয়নি। তখন ওই দিন রেখে দিয়েছে 23শে জুলাই, যেভাবে হোক হাতে পায়ে ধরে আমি রিলিজ নিয়ে নিয়েছিলাম। তখন বাসায় চলে যাই। তারপরে আমার বাসা সাইনবোর্ড নিউ টাউন এলাকায় জামে মসজিদের সামনে ছিল, কিন্তু আমার মহল্লায় 5টা গাড়ি ঢুকছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমার এলাকার অনেক লোকই জানতো না যে আমি বাসায় আসছি। আমি কাউরে বলি নাই যে আমি বাসায় আসছি। আমার আত্মীয় স্বজন কেউ, বাসার পাড়া প্রতিবেশী যারা জানছে তারাও কখনো বলে নাই। পুলিশের কাছে এসে জিজ্ঞাসা করছে এখানে একটা লোক গুলিবিদ্ধ হয়েছে, সে কোথায় আছে, তারা আমার কথা কখনোই বলে নাই। আমরা এইভাবে জুলাই মাসটা পার করে 5 আগস্ট পর্যন্ত কষ্ট, নিপীড়ন, যত যন্ত্রণা আছে এই শরীরের ভিতরে, এখনো এই চেস্টে 250-300 স্পিন্টার আছে। এমনকি দুঃখজনকভাবে বলতে চাই, এখানে আমার মা বোনরা আছে, আমাদের সিনিয়র অনেক মুরব্বীরা আছে। আমার এখনো যেমন মনে করেন যে আমার যে পুরুষাঙ্গ আছে, সেখানেও আমার স্পিন্টার এখন পর্যন্ত, আমি এই যন্ত্রণা নিয়ে এখনো ভুক্তভোগী। কিন্তু আজকে আমরা ভুক্তভোগী, এভাবেই আমরা লাঞ্ছিত, অপমানিত, বা
যেখানেই যাই সেখানে আমরা কোনো সম্মান পাই না, কিন্তু আমরা কি সম্মান পাওয়ার উপযুক্ত না? আমরা এই বাংলাদেশকে নতুন একটা দেশ উপহার দেওয়ার জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে যে আমরা দেশের জন্য দিয়েছি, সেটা কি আমরা দেশের জন্য দেইনি, নাকি আমাদের কোনো ফায়দার জন্য দিয়েছিলাম? আমরা কি কারো কাছে টাকা চেয়েছিলাম? আমরা কি কারো কাছে গিয়ে বলেছি আমাদেরকে দেন, আমাদের এই চোখটা দিয়েছি দেশের জন্য, তার জন্য বিনিময়ে টাকা দেন? আমরা এটা বলি নাই। কারণ কি আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য ত্যাগ করেছি। একটা চোখ না দুইটা চোখ দিতে হলে আমাদের জীবনটাও যদি দিতে হয় আবারও দিব, কিন্তু আমার দেশে কোনো ফেসিবাদ আর কায়েম হতে দেওয়া যাবে না। এই প্রত্যাশা রেখে আমরা সামনের দেশটাকে সুন্দর একটা দেশ পরিচালনা করার জন্য সুন্দর একটা সরকার আমরা চাই, কিন্তু সেই সরকার এমন হতে হবে আমাদেরকে নিয়ে কথা বলবে, সর্বপ্রথম আমাদেরকে প্রায়োরিটি দিবে, আমাদেরকে নিয়ে সব সময় তারা আমাদেরকে নিয়েই কথা বলবে। কারণ আমাদের সম্মানটা আগে তাদেরকে দিতে হবে, যেহেতু আমরা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে এখন গণ্য হই। তাই আমি বলতে চাই, কিছুদিন আগে আপনারা সবাই জানছেন ট্রিটমেন্ট, সবাই জানেন যে আমাদের সুচিকিৎসা আমরা পাই, কিন্তু না, আমরা সুচিকিৎসা পাই না। আমার দুই চোখে যেহেতু 5টা প্লেট আছে, আমার সারা শরীরে 300-র মতো স্পিন্টার আছে, আমরা সুচিকিৎসা পাই না। আমি বিগত 7-8 মাস চক্ষু বিজ্ঞানে ভর্তি ছিলাম, কিন্তু আমরা ট্রিটমেন্ট পাইনি। ওখানে ভর্তি থেকে ভুক্তভোগী হইতে হইতে কিছু সংখ্যক ফেসিবাদের মতন কিছু আমলাতন্ত্র লোকের কারণে হসপিটালগুলোতেও ট্রিটমেন্ট হয় না। কারণ কি, কয়েকদিন আগে চক্ষু বিজ্ঞান থেকে, তারপরে নিটোর থেকে কোরবানির ঈদের সময় লোকজনকে বলা হয়েছে তোমরা বাড়িতে যাও, মা বাবার সাথে দেখা করে এসো, তারপরে তোমাদেরকে আবার আমরা ভর্তি নিব, তোমাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব। কিন্তু তাদেরকে এই কথা বলে যখন বাসায় পাঠাইছে, তারপরে আর তাদেরকে ভর্তিও দেয় নাই। এমনকি পুলিশ প্রশাসনে আমলাতন্ত্র লোকগুলোর কারণে পুলিশ প্রশাসন বসিয়ে রেখে তাদেরকে গেটের ভিতরেও ঢুকতে দেওয়া হয় নাই। এমনকি তাদের নামে মিথ্যা অপবাদ প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি কোরবানির ঈদে চক্ষু বিজ্ঞানে ভর্তি ছিলাম, এমনকি আমাদের উপরে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা মাদক পান করে। তারপরে আমরা নিজে হাতে চেতে ধরিয়ে দিয়েছি, নিউজ 24-এর মিডিয়ার কাছে আমরা দিয়েছি যে দেখেন যে হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, স্টাফ, তারাই মাদক পান করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কারণ কি, তারা ওইখানে দুর্নীতি চাঁদাবাজি করতে পারে না। কারণ কি, একজন রুগীর কাছে যদি একটা ইনজেকশন পুশ করতে যায় 2000 টাকা চাঁদা চাইতে পারে, তাদের মতো নির্লজ্জ বেহাইয়া আর কেউ নাই। হসপিটালের ভিতরে এই রকমের কিছু লোক এখন আমলাতন্ত্র রয়ে গেছে, তাদের কারণে আমাদের কোনো কাজই আগাচ্ছে না। আমাদেরকে একবার না দুইবার না 3-4 বার বলা হয়েছে জুলাই সনদ ঘোষণা হয়ে যাক, জুলাই ঘোষণাপত্র আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা এখন বলতে চাই, জুলাই মাসের ভিতরে আমাদের জুলাই সনদ দিয়ে, আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে, তারপরে যেখান থেকে যাবে যে কথা বলুক, কিন্তু আমরা তাতে করবো না। যদি জুলাই সনদ আমরা জুলাই মাসের ভিতরে না পাই, তাহলে আমাদের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে উপস্থিত কেন্দ্রীয়বৃন্দ যারা আছে সিনিয়র পারসন, তাদেরকে নিয়ে তারা যদি আমাদের পাশে থাকে, আমরা তাদের পাশে থাকবো। আমরা রাজপথে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা থাকবো, আবারও আমরা রাজপথে যুদ্ধ করব। আমাদের জীবন বিলিয়ে দিচ্ছি, আবার দেবো, আমার এই জীবনের কোনো মায়া নেই। তাই আমরা চাই আমাদের সুচিকিৎসার জন্য আপনারা কিছু কথা বলেন। আমাদের নিটোরে অথবা চক্ষু বিজ্ঞানে আমার দুই চোখে আমার ব্যথা নিয়ে আমার ভাইরা, যেমন আমার আশেপাশে আরো 2 চোখে ব্যথা নিয়ে ভুগতেছে, আমার এই ভাইদের জন্য সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে আপনারা যদি পারেন একটু আমাদের দিকে সহৃদয় হয়ে আমাদের জন্য কথা বলেন, যাতে আমরা চিকিৎসাটা পাই। আমাদের সুচিকিৎসার জন্য বিদেশের কথা বলা হয়েছে, আমরা কিন্তু এখনো কোনো সুচিকিৎসা পাইনি, আমরা বিদেশেও যেতে পারি নাই। কিন্তু কিছু আমলাতন্ত্র লোকে আছে যাদেরকে রেফার করা হয়েছে, অমুক খালু ফোন দিছে, অমুক মামা ফোন দিছে, যারা দালালি করতে পারছে তারাই কিন্তু বিদেশে কয়েকজন করে লোক গেছে। শুধু আমরা কিন্তু যাইতে পারি, আমরা অনেক ভুক্তভোগী হওয়ার কারণে আমরা যাইতে পারি নাই। তা আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের যাতে এই রকমের একটা টিম গঠন করে যাতে আমাদের সুচিকিৎসার জন্য বাইরে পাঠানো হয়, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা সম্মানিত আহত বঙ্গত্ব বরণকারী ভাইদের বিনীত অনুরোধ করছি আপনারা সংক্ষেপে বলবেন। যে পর্যায়ে আমাদের কথা বলবেন হাফেজ কারি মোহাম্মদ রেজাউল করিম ভাই, শহীদ রফিকুল ইসলাম ভাইয়ের ভাই। এ পর্যায়ে শহীদ রফিকুল ইসলাম ভাইয়ের ভাই সংক্ষিপ্তভাবে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।